স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহাদ তাসলিম। এবার জানাবো খবরের বিস্তারিত। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি দেশি বিদেশি কোনো সংস্থাকে না দিয়ে নিজেরাই পরিচালনার প্রস্তুতি নিচ্ছে বন্দর কর্তৃপক্ষ। পরিচালনা করতে আগামী 6 মাসে প্রায় 42 কোটি টাকা প্রয়োজন হবে। এই টাকা খরচের অনুমতি চেয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন বন্দরের চেয়ারম্যান। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় দেশি বেসরকারি অপারেটর সাইফ পাওয়ারটেকের মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের 6 জুলাই। টানা 11 বার সরাসরি ক্রয় পদ্ধতিতে গত 7 জানুয়ারি পর্যন্ত এনসিটি পরিচালনা করে সাইফ পাওয়ার। এরপর আরও 6 মাসের জন্য দায়িত্ব দেওয়া হয় তাদের। 2007 সালে 570 কোটি টাকা ব্যয়ে 1000 মিটার দৈর্ঘ্যের এনসিটির নির্মাণ কাজ শেষ হলেও নানা জটিলতায় তখন অপারেটর নিয়োগ দেওয়া যায়নি। পরে দায়িত্ব পায় সাইফ পাওয়ারটেক। তাদের মেয়াদ শেষ হওয়ার পর নিজেরাই এটি পরিচালনা করতে চায় বন্দর কর্তৃপক্ষ। পর্যাপ্ত সক্ষমতা রয়েছে, বন্দর কর্তৃপক্ষ চালাতে পারবে। বন্দর কর্তৃপক্ষের স্টাফ এবং অপারেটর সবকিছুই বন্দর কর্তৃপক্ষ প্রোভাইড করতে পারবে। এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তবে আমরা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আমরা পেলে আমরা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। আওয়ামী লীগ সরকারের আমলে এনসিটি পরিচালনার ভার বিদেশি অপারেটরের কাছে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছিল। অন্তর্বর্তী সরকারও সে পথে যাওয়ার আগ্রহের কথা জানালে বিভিন্ন মহল থেকে শুরু হয় সমালোচনা, হয়েছে মিছিল সমাবেশও। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আশা করি এনসিটি টার্মিনালও পরিচালনা করবে, যাতে আমাদের আমদানি রপ্তানি কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হয় এবং ব্যবসায়ীদের যে অভিযোগগুলি আছে সেই অভিযোগগুলিকে নলেজে নিয়ে এগুলি প্রতিকারের ব্যাপারে বন্দর একটা ব্যবস্থা গ্রহণ করবে। এই পুরনো কায়দায় যদি মার্চেন্ট শ্রমিক আসে অথবা বার্তা অপারেটররা যে নিয়মে শ্রমিক দিয়েছে সেইটা যদি থাকে, তাহলে আমরা কোনো ভালো কিছুই আশা করতে পারি না। এই সব থেকে আমরা বেরিয়ে আসতে না পারলে কে পরিচালনা করছে আসলে এটা খুব ম্যাটার করবে বলে আমি মনে করি না। চট্টগ্রাম বন্দরের 4টি কন্টেইনার টার্মিনালের মধ্যে সবচেয়ে বড় এনসিটি। বন্দরে বছরে 32 লাখ কন্টেইনার হ্যান্ডলিং হয়ে থাকে। এর মধ্যে 44% এককভাবে পরিচালনা করা হয় এনসিটি থেকেই। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ময়মনসিংহ নগরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনমনে বাড়ছে শঙ্কা, আতঙ্ক আর উৎকণ্ঠা। ব্যস্ত সড়কে দিনে দুপুরে চলছে ছিনতাই, রাত নামলেই বাড়ে চোর ডাকাতের উৎপাত। এমন পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন নাগরিকরা। আর অপরাধ বৃদ্ধির কথা স্বীকার করে পুলিশ বলছে সবার প্রচেষ্টায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে। 18 জুন সকাল 10টা ময়মনসিংহ নগরীর প্রাণকেন্দ্র গাঙ্গিনারপাড়া এলাকায় একটি শপিং মলের মোবাইল মার্কেটে হানা দেয় চোরের দল। তালা ভেঙে চুরি করে বিভিন্ন ব্র্যান্ডের 2 শতাধিক মোবাইল। এর আগের রাতে নগরীর জিলা স্কুল মোড়ে এক রেস্তোরাঁ মালিকের বাড়িতে ঢুকে পড়ে ডাকাত। ব্যবসায়ীর হাত পা ও মুখ বেঁধে লুট করে নগদ 23 লাখ টাকা, স্বর্ণালংকার। দরজাটাও খোলা আছে, সামনে আমার পিছন দিক দিয়ে ধরে ফেলাইছে। পরে ওই যে মুখ বাঁধছে, চোখ বাঁধছে, হাত বাঁধছে, পরে পা বাঁধা, পরে ওই জয় করে নিয়ে ফালাই রাখছে। 5 জন লোক আসছে, এটা সকালবেলা মার্কেট ঢুকছে। সবাই মার্কেট খোলার পরে লোক আসছে আমার দোকানে সব ফোন প্রায় আপনার 8 থেকে 10 লাখ টাকা ক্যাশ সব ফোন নিয়ে গেছে। শুধু চুরি নয়, নগরীতে ব্যাপক হারে বাড়ছে অপরাধ। চাঁদার দাবিতে বাঘমারা এলাকার শাপলা নার্সিংহোমে হামলা, দিনে দুপুরে পথরোধ করে ছিনতাইয়ের ঘটনা হচ্ছে হরহামেশা। টাকা দিতে অস্বীকার করার পরে তারা আমার সাথে হাঁটাহাঁটি শুরু করছে। এদের বিরুদ্ধে কম করে হলেও 20-30টা মামলা আছে। আমরা আরও বেশি সতর্ক এবং সাবধান থাকার জন্য সবাইকে বলছি। নিজেও একটু এখন আগের চেয়ে একটু সতর্ক থাকি নিজেও। সচেতন নাগরিকরা বলছেন আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় নগরে আশঙ্কাজনক হারে বাড়ছে অপরাধ। ইদানিং দেখা যাচ্ছে খুন, সন্ত্রাস, রাহাজানি, ছিনতাই অহরহ হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী রাস্তায় কম উপস্থিতির কারণে বা এরা নিষ্ক্রিয় থাকার কারণে মনে হচ্ছে যারা এখন নির্ভয়ে কাজটি করতে পারছে। গেল 3 মাসে 131 ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হলেও জামিনে বেরিয়ে একই অপরাধে জড়িয়ে পড়ছে তারা। একটা বিভাগীয় শহর, এখানে অনেক মানুষ, ভাসমান লোক থাকে। এখানে প্রত্যেকটা মানুষেরই জীবন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অপরাধ যেহেতু ঘটছে, আমরা এর দায় এড়াতে পারি না। আমরা চেষ্টা করব এই অপরাধীর অবস্থান থেকে উত্তরণ করার জন্য, সমস্ত অপরাধীদেরকে আইন আওতায় নিয়ে আসবো। অপরাধীদের লাগাম টানতে শিগগিরই ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। ডিবিসি
নিউজ ডেস্ক। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক কেন্দ্রীয় গবেষণাগার এখন পরিত্যক্ত ভবনে পরিণত। গবেষণার কাজে ব্যবহারের জন্য কেনা অত্যাধুনিক যন্ত্রপাতির বেশিরভাগই খুলেই দেখা হয়নি। অযত্নে পড়ে থেকে নষ্ট হয়েছে কয়েক কোটি টাকার সরঞ্জাম। অভিযোগ রয়েছে ল্যাব পরিচালনায় অনিয়ম আর অব্যবস্থাপনার। তবে অনিয়মগুলো তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপাচার্যের। 2019 সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে চালু হয় অত্যাধুনিক গবেষণা সরঞ্জাম সমৃদ্ধ সেন্ট্রাল ল্যাবরেটরি। 3 ধাপে 7 কোটি 43 লক্ষ টাকায় কেনা হয় 46টি দামি যন্ত্রপাতি। কোনোটির দাম কোটি টাকারও বেশি। যদিও বহুমূল্যবান এ যন্ত্রগুলো কখনো গবেষণার মুখই দেখেনি। অনেক যন্ত্র এখনও বাক্সবন্দী, আর যেগুলো খোলা হয়েছে তার অনেকগুলোই নষ্ট হয়ে গেছে ব্যবহারের অভাবে। আমরা যারা আইসিটি সিএসসি ট্রিপলির স্টুডেন্টরা আছি বা রিসার্চে আমরা যারা ইন্টারেস্টেড, আমাদের জন্য হাই কম্পিউটিং কোনো জিপিও বা কোনো কম্পিউটার সিস্টেম নাই। বয়স 6 বছর হয়ে গেলেও এখানে দক্ষ কোনো টেকনিশিয়ান নেই। দক্ষ টেকনিশিয়ানের অভাবে লক্ষ লক্ষ টাকার ইকুইপমেন্ট এবং যন্ত্রপাতিগুলো অবহেলা এবং দক্ষ টেকনিশিয়ানের অভাবে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। অভিযোগ রয়েছে তৎকালীন আওয়ামীপন্থী পরিচালকরা নিজ বিভাগের জন্য যন্ত্রপাতির বরাদ্দ বেশি রাখলেও অন্য বিভাগগুলো উপেক্ষিত রাখে। যন্ত্র কেনায় ছিল আর্থিক অনিয়মও। এসব কারণে প্রকল্পটি হারিয়েছে কার্যকারিতা। বায়োলজিক্যাল ইকুইপমেন্ট, তারপরে অ্যাপ্লাইড কেমিস্ট্রির কিছু ইকুইপমেন্ট, এই রিলেটেড যন্ত্রপাতিগুলোই আসলে বেশি করা হয়, কেনা হয়। হোয়ারাজ কম্পিউটার বা আইসিটি বা ট্রিপলি ডিপার্টমেন্টের এই ধরনের কোনো মেশিন আসলে কেনা হয় নাই। তবে জনবল নিয়োগ থেকে শুরু করে আগের অনিয়মগুলো তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপাচার্যের। যেহেতু ল্যাবটা আছে, পরিচর্যা এবং সমস্ত মেশিনগুলো যাতে অপারেশন করা যায় ঠিকমতো, জনবল নিয়োগ দেওয়ার দরকার। এবং সাথে সাথে আমরা যাতে এটা ছাত্ররা তারা উপকৃত হবে, বিভিন্ন ডিপার্টমেন্টের কাজগুলো হয়, পাশাপাশি যাতে আমরা বাইরের কাজ করে একটি ইনকাম জেনারেটিং প্রজেক্ট তৈরি করতে পারি, এই ব্যাপারে আমাদের একটি পদক্ষেপ আছে। এমন বাস্তবতায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে শুধু অর্থই নয়, নষ্ট হবে একটি প্রজন্মের গবেষণার ভবিষ্যৎ। টিভিসি নিউজ ডেস্ক। 41 ভাগ জমিতে ভুট্টা চাষ হয় যে জেলায়, তার নাম লালমনিরহাট। দেশের মোট উৎপাদনের 12 ভাগের বেশি আসে এ জেলা থেকেই, তাই ভুট্টা এ জেলার ব্র্যান্ড। কিন্তু সার সেচে ভর্তুকি তো দূর, এখনো গড়েই ওঠেনি ভুট্টা কেন্দ্রিক শিল্প কারখানা। শুধু বাজার অব্যবস্থাপনা আর মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে অব্যাহত লোকসানে চাষি। সংশ্লিষ্টরা মনে করেন কেবল সরকারের গুরুত্বই পারে এ ফসলকে গুরুত্বপূর্ণ করে কৃষকের হাসি ফোটাতে। চকচকে বালিচরে ভুট্টার বিপ্লব, মাথার উপরে সূর্য আর তপ্ত বালুতে ঘাম ঝরানো ফসল তুলতে ব্যস্ত কৃষক। তবে কৃষকের এই কষ্টে ফলানো ফসলের লাভ নিয়ে নানা অনিশ্চয়তা, অনুন্নত যোগাযোগ, অনিশ্চিত বাজার, শিল্পের অভাব আর সরকারের অবহেলায় ফিকে হয় সোনালী স্বপ্ন। ভুট্টার আবাদগুলো মানুষ করতো আগের থেকে অনেক এখন কমতেছে, কৃষিরা ন্যায্য মূল্য দাম পাইতেছে না, যার কারণে এখন আবাদগুলো এখন অনেক কমে যাইতেছে। এখন তো ভুট্টার দাম নেই, আমাদের কলসটা তৈরি হইলে তার এখন থুইয়ে দাম পরে দামটা পাইনি হয়, তখন তো থোয়া তো জায়গা নেই আমার থুই করে। মাত্র 1 দশক আগেও সীমান্তের জেলাটিতে ছিল 20 বৃক্ষ তামাকের বিপ্লব। তবে কৃষি বিভাগের আশ্বাসে কৃষকরা তামাক ছেড়ে ঝুঁকে পড়েন ভুট্টা চাষে। যদিও এক্ষেত্রে সার, বীজ, কীটনাশক বা সরকারি প্রণোদনা তো দূরে থাক, বাজার সৃষ্টিতেও আগ্রহ দেখেনি দপ্তরটি। এছাড়াও নেই শিল্প কারখানা, প্রক্রিয়াগার, সরকারি ক্রয় কেন্দ্র বা ভুট্টার দর নির্ধারণের মতো উদ্যোগ। ফলে কৃষকের শ্রমে ঘামে অর্জিত ফসলের লাভ যাচ্ছে মধ্যস্বত্বভোগীর পকেটে। বাড়ি অঞ্চলে যে মনে করেন ভুট্টার কলকারখানা আছে, আমার উত্তরবঙ্গতে এই জিনিসটা নাই। এখান থেকে আমাদের মাল কেরিংকি যাওয়ার পর মনে করেন ওখানে তারা পত্তা করতেছে, আর এই জায়গায় আমার এই থাকতে আমার এই কেরিংটা আমার পুরো ন্যায্য মূল্যটা পাইতাম। আমাদের ভুট্টা তো ভালো ফসল হয়, এখন ন্যায্য দাম না পাওয়ার কারণে আমাদের খুব কষ্ট হয়। এখনও কেবল গতানুগতিক আশ্বাসে আটকে আছে কৃষি বিভাগ। ভুট্টা রিলেটেড আমাদের যদি কোনো ব্র্যান্ড মানে আমাদের প্রসেসিং ইন্ডাস্ট্রি গঠন করা হয় আমাদের এই লালমনিরহাট জেলায়, তাহলে হয়তো এটা দীর্ঘদিনের এলাকার কৃষকেরও দাবি, আমাদেরও চাওয়া। এখান থেকে কর্নফ্লাওয়ার, কর্নস্টার্চ, কর্নফ্লেক্স জাতীয় খাদ্যপণ্য যদি উৎপাদন করা সম্ভব হয়, সেক্ষেত্রে কৃষকের মূল্যটা বেশি পাওয়ার নিশ্চয়তা থাকে। 2011 সালে ভুট্টাকে ব্র্যান্ডিং শস্য হিসেবে ঘোষণা করে লালমনিরহাট জেলা প্রশাসন। তবে ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ এর সমৃদ্ধি।
তবে জেলা প্রশাসকের দাবি, বিষয়টি উপস্থাপন করা হয়েছে সরকারের উপর মহলে, ফল আসবে শিগগিরই। বেসিক্যালি এখানে সরকারিভাবে কোনো ভুট্টা প্রসেসিং জোন নেই, বেসরকারিভাবে কিছু গড়ে উঠেছে। তা আমরা সরকার এই বিষয়ে আমরা লিখেছি সরকারের কাছে, হয়তো ভবিষ্যতে এই বিষয়ে কোনো প্রজেক্ট নেওয়া যেতে পারে। চলতি মৌসুমে লালমনিরহাটে 33,055 হেক্টর জমি থেকে 4.5 লাখ মেট্রিক টন ভুট্টা পাওয়ার আশা করছে কৃষি বিভাগ। ডিবিসি নিউজ ডেস্ক। আমের জেলা চাঁপাইনবাবগঞ্জে বাণিজ্যিকভাবে কৃষকরা চাষাবাদ করছেন স্ট্রবেরি। বাজারের চাহিদা, ভালো ফলের ও ভালো দাম পাওয়ায় ভিন্নধর্মী এই ফলের চাষ করে লাভের মুখ দেখছে কৃষক। স্থানীয় বাজারেও এ ফল বেশ ভালো দামে বিক্রি হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন মাঠে বাণিজ্যিকভাবে স্ট্রবেরির চাষ করছে কৃষকরা। ব্যতিক্রমী এ চাষাবাদ নজর কাড়ছে প্রান্তিক জনগোষ্ঠী ও সাধারণ কৃষকদের। প্রতি বিঘা স্ট্রবেরি চাষ করতে খরচ হয় 1 লাখ থেকে 1.25 লাখ টাকা, আর সেখান থেকে 2.5 লাখ থেকে 3 লাখ পর্যন্ত লাভের আশা করছেন তারা। খরচ হয়েছে আপনার 1 লাখ টাকা বিঘাতে, এবং আমি 3 লাখ টাকা বিঘাতে লাভ হবে বলে আমি আশা করতেছি। আমাদের এখানে চাঁপাইনবাবগঞ্জে স্ট্রবেরি চাষ হচ্ছে, এটা হওয়াতে আমাদের আমি শুধু আমার না, অনেকে আছে এখানে, সবার কর্মস্থান হয়েছে। স্ট্রবেরি চাষে কৃষকদের মাঠ পর্যায়ে পরামর্শ সহ নানা সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। বছর ওয়েদার ভালো এবং স্ট্রবেরির ফলনও ব্যাপক, গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ ফলন, এবং কৃষকেরা এই বছর স্ট্রবেরি করে খুশি। এই ফসলটাও যে আমের পাশাপাশি একটি লাভজনক ফসল, এবং এটির মাধ্যমে কৃষক ভাইরা নতুন আশার দিশা দেখেছে, এবং ফলের এই অঞ্চলে আরও একটি নতুন ফল যোগ হচ্ছে, সেটি হলো আমাদের স্ট্রবেরি। জেলায় এবার 81 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করা হচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো করতে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।